তো নমস্কার সকলকে। আইজেম ভিআইটির পক্ষ থেকে আমরা একটি নতুন পডকাস্টে সূচনা করছি। এটি আমাদের দ্বিতীয় পডকাস্ট। আমাদের প্রথম পডকাস্টটি হয়েছিল গুজরাটি ভাষায় এবং আজকে আমরা করতে চলেছি একটি বাংলা ভাষায়। আজকে আমাদের সাথে রয়েছে আইজেম আইসার কলকাতার সদস্যরা, যারা এবং আমাদের আইজেম ভিআইটির পক্ষ থেকে সদস্যরা, যারা আমরা আজকে আলোচনা করব যে কিভাবে এই সিনথেটিক বায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের জগতের ওপর তার কি কি প্রভাব এবং কি করে সেটি আমাদের আহ, আহ, স- আহ, আহ, পুরো জনজাতি এবং সমাজের ওপর কিভাবে তার প্রভাব আছে এবং কি করে তাকে এই সমাজকে সাহায্য করছে। এবং আরো আমরা আলোচনা করতে চলেছি যে এই যে দুই কলেজ আমরা যে আজকে এখানে এসেছি, একসাথে জড়ো হয়েছি, যে আমরা কিসের ওপর কাজ করছি এবং আমরা কি পার্টিকুলার সমস্যার সমাধান দিচ্ছি। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আলোচনা করব। তো আমি অনুরোধ করব আমাদের আইসার কলকাতার থেকে যারা জয়েন করেছেন, ঈশান এবং শঙ্খকে, আহ, তাদের এবছরের আইসার কলকাতার আইজেম এর কি তাদের প্রবলেম স্টেটমেন্ট এবং কি তারা সমাধান তৈরি করেছেন সেটাকে নিয়ে আলোচনা করার জন্য। নমস্কার। আমরা যে নিজের পুরো প্রজেক্টটা বোঝাবো এটার আগে আমরা চাইবো যে আমরা কি প্রবলেম নিয়ে কাজ করছি আর ওইটা আমরা কি করে পেয়েছি ওইটার একটু যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওইটা শঙ্খদা শুরু করবে। হ্যাঁ, তো মূলত আমরা চেষ্টা করছি যে বর্তমানে গোটা বিশ্ব জুড়েই যে ক্যান্সার একটা খুবই একটা কি বলবো একটা জলজান্ত সমস্যা আমাদের গোটা জনজাতির কাছে। তো মূলত যে সমস্যাটা, যে এটা নিয়ে যে ট্রিটমেন্ট প্রসেস গুলো বর্তমানে প্রচলিত আছে, এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রচন্ড কি বলবো ইনভ্যাসিভ। তো এবং তার সাথে সাথে তার প্রচুর সাইড ইফেক্টস থাকে, কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো আমাদের যে মূলত এই যে সিনথেটিক বায়োলজি প্রয়োগ করে আমরা চেষ্টা করছি যে এমন একটা প্রোবায়োটিক পিল বানানোর কথা, যেটা আলটিমেটলি গিয়ে এমন কিছু জিনিস তৈরি করবে, এমন কিছু জিনিস গিয়ে আমাদের মানে মাইক্রো এনভায়রনমেন্টে তৈরি করবে, যেটা আলটিমেটলি এই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে দিয়ে, মানে প্রসেসটা আমরা ধীরে ধীরে আরো ডিটেলসে বলবো বেটার ভাবে, দিয়ে আলটিমেটলি অ্যান্টি ক্যান্সার এফিকেসিকে মানে বৃদ্ধি করবে আর কি। তো আহ, আমাদের বিষয়টাকে যদি একটু ডিটেলসে যাওয়া যায়, তো ঈশান তুই কন্টিনিউ করতে পারিস। তো আমরা যখন নিজের অনেকটা খোঁজ করছিলাম, অনেকগুলো রিসার্চ পেপার পড়ছিলাম, তখন আমরা বুঝতে পারলাম যে এখনের কোল্ড টিউমার্স এ একটা মেজর প্রবলেম আছে, যে টি রেগ সেল করে একটা সেল আছে, যেটা এই টিউমারের মাইক্রো এনভায়রনমেন্টে গিয়ে বসছে এবং থাকছে ওখানে। এখানে থাকার সাথে সাথে ওইটা কি করছে যে ওই টি রেগ সেলের সারফেসের উপর থেকে একটা CD38 মার্কার ইউজ করে ওরা ইমিউন সিস্টেমকে সাপ্রেস করছে। ইমিউনোসাপ্রেশনটা হচ্ছে কেন কি আমাদের শরীরে যে নিজের ইমিউন রেসপন্সটা আছে ওইটার জন্য যে NAD প্লাসটা ওখানে রিলিজ হচ্ছে ওই এনভায়রনমেন্টে, ওই NAD প্লাসটাই এডেনোসিনে ব্রেকডাউন হচ্ছে ইউজিং 3 এনজাইমস। প্রথমে ওইটা থেকে প্রথমটা হচ্ছে CD38 মার্কার, CD38 সারফেস প্রোটিনটা। এই জন্য আমাদের মেইন কাজ যেটা আছে, আমরা খুঁজছিলাম যে আমরা যদি এই CD38 এর অ্যাকশনটাকে কিরকম একভাবে যদি ব্লক করতে পারি, তাহলে আমরা ওই এনভায়রনমেন্টে ইমিউন সাপ্রেশনটাকে রিমুভ করতে পারবো আর আমাদের নিজের ইমিউন সিস্টেম অনেক বেশি ভালো করে ওই ক্যান্সারটাকে ক্লিয়ার করতে পারবে। যদি সহজভাবে বিষয়টাকে বলা যায়, তো মানে আমাদের সহজভাবে বলি, যদি সাপোজ কোনো জায়গায় কেটে গেল, তখন কি হয়? তার বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের যে টি সেল আছে, টি সেল এগিয়ে আসে। এবার টিরেক্স সেলস হচ্ছে অনেকটা এই মানে অতিরিক্ত টি সেলস যাতে কাজ না করে তার বিরুদ্ধে কাজ করে, মানে অনেকটা এই অটো ইমিউন যে ডিসঅর্ডারটা হয় না, সেটা যাতে না হয় সেই জন্য টিরেক্স সেল কাজ করে। তাহলে টিরেক্স সেল কি আমাদের শরীরের পক্ষে ভালো। সমস্যাটা হচ্ছে যে ক্যান্সার সেল এই টিরেক্স সেলস গুলোকে হাইজ্যাক করে নেয়, দিয়ে যে টিরেক্স সেলস এর যে মানে অ্যাকচুয়াল কাজকর্মটা যেটা, সেটাকে সুইচ করে দেয়, চেঞ্জ করে দেয়। এখন টিরেক্স সেল ক্যান্সার এনভায়রনমেন্টে কি করছে না, আমাদের যে ভালো শ্বেত রক্তকণিকা মানে তারা যেগুলো মানে যে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য যেগুলো এগিয়ে আসছে, এই টিরেক্স সেল এখন তাদেরকে বাধা দিচ্ছে। সো আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে যে টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করার জন্য যে আমাদের ভালো টি সেলস গুলো এগিয়ে আসছিল, ও তার এগেনস্টে কাজ করছে। তাহলে টি রেগুলেটরি সেলের কাজটাকে চেঞ্জ করে দিচ্ছে এই ক্যান্সার মাইক্রো এনভায়রনমেন্ট।
আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যাতে টিরেক্স সেলের কাজটাকে যদি আমরা রিপ্রোগ্রাম করতে পারি, মানে এই যে আর যে ভালো টিরেক্স সেল তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, মূলত এই টিউমার মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে থাকা টিরেক্স সেল যেগুলো, ক্যান্সার স্পেসিফিক টিরেক্স সেল যেগুলো, সেইগুলোর কাজকে যাতে আমরা রিপ্রোগ্রাম করতে পারি। তো এবং এই রিপ্রোগ্রাম করলে কি হবে, এই যে ইমিউন সাপ্রেশন যেটা হচ্ছে, সেই ইমিউন সাপ্রেশনটাকে আমরা আটকাতে পারবো এবং আলটিমেটলি যে প্রসেসটা সেটা মানে এগিয়ে যায়, মানে কার্যকরী হবে। তো এরপর ঈশান। এবার আমরা বেসিক প্রবলেমটা বুঝেছি, একটা আউটলাইন হুম। পেয়েছি। এবার আমরা ঢুকি যে আমরা এখানে কি করার চেষ্টা করছি। এবার আমাদের এখানে সিনথেটিক বায়োলজি ঢোকাতে গেলেই প্রথম জিনিস আমাদেরকে কিছু একটা করে ব্যাকটেরিয়া ডিটেক্ট করতে হবে। এবার ব্যাকটেরিয়াল সিস্টেমে হিউম্যান প্রোটিন ডিটেক্ট করা অনেকটাই মুশকিল। এই জন্য আমরা দুটো হলমার্ক ইউজ করছি, একটা ল্যাকটেট আর দুটো হাইপক্সিয়া। আমরা একটা প্রমোটার ডিজাইন করেছি যেটা একটা অ্যান্ড গেটের মতন কাজ করে। যখন ও নিজের মাইক্রো এনভায়রনমেন্টে ল্যাকটেট এবং হাইপক্সিয়া ভালো প্রমাণে পায়, তখনই ওইটার ট্রান্সক্রিপশনাল মেকানিজম, মানে প্রোটিন প্রোডাকশন, মানে ডিএনএ টু আরএনএ প্রোডাকশন মেকানিজম, আর তারপরে আরএনএ টু প্রোটিন প্রোডাকশন মেকানিজমটা অ্যাক্টিভেট হয়। এবার এই যে প্রোটিনটা প্রডিউস হচ্ছে, এই প্রোটিনটা কি? এই প্রোটিনটা আমরা স্পেসিফিকলি ডিজাইন করেছি টু গো বাইরে, সেলের বাইরে বেরিয়ে ওই CD38 মার্কারের উপরে গিয়ে বাইন্ড করার জন্য। এবং CD38 এর সাথে বাইন্ড করার সাথে সাথে এইটা CD38 এর NADH ডোমেনটাকে ব্লক করছে আর ওইটার ইমিউন সাপ্রেসিভ ফাংশনটাকে স্টপ করছে। এইটার সাথে সাথে যেহেতু এইটা আমরা একটা প্রোবায়োটিক পিলের মতন বানাচ্ছি, একটা মুখে খাওয়ার মতন ওষুধের মতন বানাচ্ছি, আমাদেরকে কিছু একটা করে বুঝতে হবে যে আমাদের শরীরের ভিতরে এই প্রোটিনটা কতটা প্রডিউস হচ্ছে। ওইটা বোঝার জন্যে আমরা এই একই প্রমোটারের কন্ট্রোলের নিচে একটা স্যালিসাইলেট প্রোডাকশন মডিউল দিয়েছি। ওখানে কি করছে যে ওইটা দুটো জিন ইউজ করে নিজের সেলের ভিতরের করিশমেটটাকে স্যালিসাইলেটে কনভার্ট করছে। এবং স্যালিসাইলেটের অ্যাডভান্টেজ এইটা যে স্যালিসাইলেট আমাদের বডিতে বেশি কোথাও মেটাবলাইজ হচ্ছে না এবং আমরা ওইটা ইউরিন থেকে বাইরেও বেরোচ্ছে। এবার আমরা ইউরিন থেকে একটা স্যাম্পল নিয়ে কোয়ান্টিফাই করতে পারবো যে আমাদের শরীরের ভিতরে কতটা প্রোটিন প্রডিউস হচ্ছে। এখন আমাদের সব ক্যান্সার ট্রিটমেন্ট অনেকটাই ইনভেসিভ, স্পেশালি সার্জিক্যাল ইন্টারভেনশন যখন আমরা করি। আমরা এই পারসেপশনটাকে চেঞ্জ করতে চাই আর আমরা চাই যে আমরা একটা এমন ট্রিটমেন্ট ডেভেলপ করি যেটা নন ইনভেসিভও আর তার সাথে সাথে আমাদের নিজের বডির ইমিউন সিস্টেমের বেসিস আছে। আমরা অনেকগুলো ডাক্তারের সাথে কথা বলেছি আর ওরা অনেক একটা ইন্টারেস্টিং জিনিস বললো যেটা আমাকে পছন্দ হলো এবং আমাদের টিমের সবাইকে পছন্দ হলো, হ্যাঁ। যে একটা পেশেন্ট যখন ক্যান্সার নিয়ে আসছে হসপিটালে, ওইটা একটা এমন ক্যান্সার যেটা ওর শরীর নিজে ঠিক করতে পারেনি। এবং আমরা জানি না যে কত এমন ছোট ছোট টিউমার আছে যেটা আমাদের শরীর, বা কত এমন ইন্ডিভিজুয়াল ক্যান্সারের সেল আছে যেটা একটা টিউমার ফর্ম করার আগেই আমাদের শরীর নিজে থেকেই ক্লিয়ার করে দিচ্ছে। এবার আমরা একটু আপনাদের প্রজেক্টের ব্যাপারে জানতে চাইবো। না, তার আগে আমি একটা দুটো কথা বলছি। একদম। হ্যাঁ, যে এই যে CD38 যে মার্কারটার কথা বললো ও, এটার সুবিধা কি হচ্ছে যে আমরা আমাদের জিনিসটা কতটা বেশি মানে স্পেসিফিক একটা জায়গাকে ডিনোট করছে, সেটা যে CD38 যে আমি এর আগে বললাম না টিরেক ভালো টিরেক সেল আছে এবং খারাপ টিরেক যেটা ক্যান্সার স্পেসিফিক টিরেক সেল আছে, এই CD38 মার্কারটা মানে লিটারেচারে দেখা গেছে যে শুধুমাত্র ও টিউমার স্পেসিফিক টিরেকেই পাওয়া যায়। তাহলে আমাদের যে সিস্টেমটা, তাহলে সে ল্যাকটেট আর হাইপক্সিয়া ক্যান্সার মাইক্রো এনভায়রনমেন্টেই সে ডিটেক্ট করতে পারলো এবং তারপর পার্টিকুলার সেইখানেই সে আমাদের যে প্রোটিন সেটা প্রডিউস করছে আর সেইখানেই যে CD38 গুলো রয়েছে সেটার সঙ্গে বাইন্ড করছে, দিয়ে টিএগে কাজকে রিপ্রোগ্রাম করছে। আর ও যেটা বললো স্যালিসাইলেট প্রোডাকশন, যে আমাদের শরীরে যে আমরা এই ব্যাকটেরিয়াটা আলটিমেটলি গেল কিনা, ঠিক মতো কাজ করলো কিনা, এটা আমি বুঝবো কি করে? তো ওটাই হচ্ছে, যদি আমরা ইউরিনে স্যালিসাইলেটকে ডিটেক্ট করতে পারি, স্যালিসাইলেট তো এমনিতে আমাদের শরীরে ছিল না, তাহলে এলো কোত্থেকে? তো তার মানে আমাদের যে এই ব্যাকটেরিয়াটা সেটা প্রডিউস মানে সঠিকভাবে আমাদের প্রমোটারটা কাজ করছে এবং স্যালিসাইলেট যে প্রডিউস হয়েছে সেটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। তার মানে আমাদের ব্যাকটেরিয়াটা গিয়ে ওই টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে বাইন্ড করেছে, সেটা কাজ করছে, এটা আর কি মানে আমাদের ডিটেক্ট করতে সাহায্য করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এক্স্যাক্টলি আমরা একজন সরাসরি একজন সার্জনের সঙ্গেই কথা বলেছিলাম। তাকে যখন আমরা এই আমাদের প্রজেক্টের কথাটা বললাম, তিনি তো নিজে পর্যন্ত বিশ্বাস করছেন, মানে বলছেন যে সার্জারি ইজ নট দ্য ওয়ে টু কিওর ক্যান্সার।
বলছে যে তুমি যদি সত্যি এরকম ধরনের যে আইডিয়া গুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তো আমারই চাকরি সমস্যায় থাকবে। কিন্তু মানে এরকম ব্যাপারটা মানে উনি সত্যি মনে করেন যে মানে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটিটা যথেষ্ট স্ট্রং। আমরা সেটাকেই যাতে বেটার ভাবে কাজ করতে পারে সেটাই আমরা চেষ্টা করছি আমাদের এই প্রজেক্টের মধ্য দিয়ে। তো এই হলো আমাদের প্রজেক্ট। আহ যদি কিছু জানার থাকে। তো এবার অসংখ্য ধন্যবাদ আমাদের এই আইডিয়াটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমরা এবারে এই বছর কি নিয়ে কাজ করছি। তো আমরা এবার ভিআইটি তে আমরা এবার আমাদের টিমের নাম হচ্ছে প্যালেনা, এবং আমরা কাজ করছি একটি নির্দিষ্ট সাবস্টেন্সের উপর, যেটাকে আমরা অ্যাম্বারগ্রিস বলে থাকি। তো অ্যাম্বারগ্রিস কি? অ্যাম্বারগ্রিস হচ্ছে বেসিক্যালি যে স্পার্ম ওয়েলস যে জাতিটা আছে, তাদের যে পাকস্থলী থেকে যখন কিছু বমি জাতীয় পদার্থ বেরোয়, সেখানে কিছু কিছু এই বস্তুটি পাওয়া যায়। এবং কেন এই বস্তুটি ভীষণ কেন এই ভীষণ এটি দরকার? এটি একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং দামি পারফিউমারি, সুগন্ধি এটা একটা। এবং এর আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে প্রচুর টাকা ভ্যালু। এবার যেহেতু এটি প্রচুর টাকা ভ্যালু, এটি দেখতে সাধারণত একটি ফ্যাকাশে সাদার মতো কিছু কালো ছোপ থাকে, যেটাকে অনেকে লোকেরা বলে না সাদা কোরালের সাথে গুলিয়ে ফেলে। তো এটি হচ্ছে তার বৈশিষ্ট্য। তো এবং যেহেতু এর বিশাল চাহিদা আছে বাজারে, তো তাই জন্য কি হচ্ছে যে এটা মানে ইল্লিগাল, এই যে স্পার্ম ওয়েল বা শুক্রাণু তিমি মাছের ইল্লিগাল পোচিং এর দিকে নিয়ে যাচ্ছে, এবং যার ফলে কি হয়েছে, এরা এখন আইউসিএন এর এন্ডেঞ্জার্ড লিস্টে আছে। এবং বিভিন্ন দেশ এদের যে ট্রেড, এটাকে ব্যান করে দিয়েছে, কারণ এটা বিভিন্ন রেগুলেশনস কে এরা ভায়োলেট করে। তো যার ফলে কি হয়েছে, বিভিন্ন ইল্লিগাল ট্রেড চালু হয়েছে বিভিন্ন দেশ বিদেশ জুড়ে। এবং এই যে অ্যাম্বারগ্রিসের যে মার্কেট, তো 2025 অব্দি এর প্রায় এখনো $40,000 বাজার আছে, এবং এই সিএজিআর প্রায় 5.5% 2024 থেকে 2031 অব্দি। এবং আমরা যদি একটু খবর খবর পাল্টে দেখি, এটা আমরা দেখতে পারি যে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, যেমন আহমেদাবাদ, তারপর তামিলনাড়ু, বিভিন্ন জায়গা থেকে দিনের পর দিন এই ইলিগাল অ্যাম্বারগ্রিসের খোঁজ পাওয়া যাচ্ছে। এবং আমাদের ভারতীয় সেনা এবং পুলিশ এটাকে প্রতিনিয়ত সেটিকে আটক করছে। কিন্তু এই ইলিগাল ব্যবসাটি এখনো চলছে। তো এবার আসবো আমরা আমাদের সলিউশনে। তো আমাদের সলিউশন আমরা কি চেয়েছি, যে আমরা সিনথেটিক বায়োলজি একটা অ্যাপ্রোচ ইউজ করব, যাতে আমরা এই অ্যাম্বারগ্রিস যে কম্পাউন্ডটাকে আমরা প্রডিউস করতে পারি। যার ফলে কি হবে, যে এই যে পার্টিকুলার যে শুক্রাণু ওয়েল বা স্পার্ম ওয়েলস, এদেরকে আর কোচিং করা দরকার নেই। এটাকে এখন ল্যাবেই বা একটা ফার্দার একটা কি বল একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এটাকে তৈরি করা যাবে। তো সেই চেষ্টাই আমরা এবছর করেছি। তো যেখানে আমরা ইকোলাই নামক ব্যাকটেরিয়াটিকে আমরা কিছু মডিফিকেশন আনবো, যার ফলে ওরা এই অ্যাম্বারগ্রিসটাকে তৈরি করবে। তো তো আমরা এখানে 3 ধরনের জিন ব্যবহার করছি এই অ্যাম্বারগ্রিসকে তৈরি করার জন্য। এবং এবং সেটি আমরা 3টে এনজাইম বেসিক্যালি আমরা ইউজ করবো, যেটাকে আমরা স্কলিং সিনথেস, এক হচ্ছে স্কলিং সিনথেস, দ্বিতীয় হচ্ছে স্কলিং হোপিং সাইক্লেস, এবং আরেকটি হচ্ছে টেট্রাপিনাইল বিটা কার্কিউমিন সাইক্লেস। এবং যেটি গুরুত্বপূর্ণ, যে আমরা কেন ইকোলাই ব্যবহার করছি, কারণ ইকোলার মধ্যে একটি নিজস্ব একটি পাথওয়ে আছে, যেটাকে আমরা এফপিভি পাথওয়ে বলি, যার ফলে এরা সেই পার্টিকুলার এফপিভিকে এরা প্রডিউস করে। তো যার ফলে কি হচ্ছে, আমরা এই ক্রস রিঅ্যাকশন করিয়ে এবং একটি ডিগ্রেডেশন পাথওয়েকে ফলো করে আমরা চাইছি এই পার্টিকুলার অ্যাম্বারগ্রিসকে তৈরি করতে। তো এবার আমি বিবেককে বলবো যে আমরা এটিকে নিয়ে আমরা কি কি হিউম্যান প্র্যাকটিস সংক্রান্ত কাজ করেছি, এবং আমরা কি কি ফিডব্যাক এবং কোন কোন জায়গায় আমরা আমাদের আইডিয়াটাকে নিয়ে পৌঁছেছি। হ্যাঁ, তো নমস্কার। Am I audible?
হ্যাঁ, তো এখনো অবধি আমরা হিউম্যান প্র্যাকটিস বলতে যেটা সবচেয়ে আগে দরকার, যে ডিস্টিংগুইশিং বিটুইন কি কোনটা অ্যাম্বারগ্রিস আর কোনটা হোয়াইট কোরাল, ওটাই অর্ধেকজন বুঝতে পারে না। যেই জায়গায় এটা সবচেয়ে বেশি পাওয়া যায় বা সবচেয়ে বেশি স্পট করা যায়, সেটা হচ্ছে আমাদের দেশের যে এত বড় কোস্ট লাইন। আমরা যদি গুজরাট থেকে আজকে কলকাতা অবধি দেখি, কোঙ্কণ কোস্ট থেকে শুরু করে আমাদের বেঙ্গল কোস্ট, গুজরাট কোস্ট, আমাদের এদিকে তেলেঙ্গানা, তামিলনাড়ু কোস্ট, কেরালা কোস্ট, পুরোটাই আমাদের ইয়ে আছে, কোস্ট লাইন আছে। এবার এই জায়গাতে যখন এই স্পার্ম ওয়েল গুলো মাইগ্রেট করে, তখন ডিউ টু সাম রিজন এরা এই ভমিট জাতীয় প্রোডাক্ট, যেটাকে আমরা অ্যাম্বারগ্রিস বলছি, সেটা তারা প্রডিউস করে। যেখানে আমরা দেখতে পাই যে অনলি 5% ওয়েলই এই বস্তুটাকে প্রডিউস করতে পারে। সেটা অনেক সময় স্পটাররা ওখান থেকে তুলে নেয়, সেটা কালো বাজারে এটার অ্যাকচুয়ালি প্রচুর দাম। সো এডুকেশনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি, যেখানে আমরা চেন্নাই, মুম্বাই এর বিভিন্ন স্কুলে গেছি, আমরা কোস্ট গার্ডদের সাথে কথা বলার চেষ্টা করেছি, পুলিশ যারা আজকের দিনে দাঁড়িয়ে এই ইল্লিগাল পাচারই বলতে পারি আমরা এক ধরনের, সেটাকে আটকানোর চেষ্টা করছে। আমরা নেভি অফিসার্সদের কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, যারা প্রতিদিন এই জায়গাগুলোতে তাদের নিয়ন্ত্রণ আছে। তারপর এই জায়গায় আমাদের স্টেক হোল্ডার যারা আমাদের প্রজেক্টে, যেরকম পারফিউম ইন্ডাস্ট্রির লোকেরা, আমরা তাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে এই এই জিনিসটার ভ্যালু কতটা, এই জিনিসটা কিভাবে তারা পায়। যদিও এটা ইল্লিগাল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ইউজ করছে, বানানো হচ্ছে, পোচিং হচ্ছে, মারা হচ্ছে ওয়েলকে। তো এই জিনিসগুলো আমরা টার্গেট করেছি। ধন্যবাদ দিদা। খুবই ইন্টারেস্টিং, শুনে ভালো লাগলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যে হ্যাঁ বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আর প্লাস এটাতে যে জনসচেতনতার ব্যাপারটা যেটা খুব দরকার, যেটা তোমরা কভার করেছো বলছো, সেটা সত্যি বেশ ভালো লাগলো শুনে। এবং আর বলতে যে তোমরা যে আইডিয়াটা নিয়ে কাজ করছো সেটি, এবং যে স্পেসিফিক্যালি তোমরা যে রোগটা নিয়ে কাজ করছো সেটি একটি মানে মারাত্মক রোগ, মানে প্রতিনিয়ত হাজার হাজার রুগী, হাজার কি লাখ লাখ কোটি কোটি রুগী এটাতে ভুগছে। এবং তোমরা যে এই সমস্যা এবং এবং স্পেসিফিক্যালি যে রোগটা নিয়ে কাজ করছে এটাকে নিয়ে অন গ্রাউন্ড রিসার্চ করা বিরাট শক্ত। আমরা বায়োটেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এবং এই পার্টিকুলার রোগটাকে নিয়ে কাজ করা, এটা যে মানে কতটা বড় এবং কতটা যে চ্যালেঞ্জিং, মানে সত্যি তোমরা একটি অসাধারণ মানে তোমরা যে সাকসেসটা এটাতে বানাচ্ছো এটা মানে অসাধারণ, এবং আগামী মানব সভ্যতাকে মানে তোমাদের কাজ একটি আলাদা দিশা দেখাবে। তো এই সাথে আমরা আমাদের কিছু আলোচনায় আমরা এবারে আসতে পারি, কমন আলোচনা, যেটি কিছু আমরা এটা নিয়ে আমি একটা জিনিস, সরি মাঝখানে বিয়ে করার জন্য, আমি এক জিনিসটা ইয়ে করছিলাম, যে তোমরা যখন এক্সপ্লেন করছিলে, যে সত্যি আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি, আমাদের যারা দুটো জেনারেশন ওপরে, আমাদের দাদু ঠাম্মারা, তারা কিন্তু এতটা এফেক্টেড নয় ক্যান্সার থেকে। একদম, এটা মোস্টলি আমাদের আগের জেনারেশন, আমরা আমাদের পরের জেনারেশন। তো এটাতে কি তোমরা এরকম কোনো ট্রেস পেয়েছো যে চেঞ্জ ইন মানে লাইফস্টাইল চেঞ্জের জন্য, যে আজকে খাবার দাবার অতটা ন্যাচারাল সোর্স থেকে আসছে না যতটা ন্যাচারাল সোর্স থেকে আমাদের আগের জেনারেশনরা পেয়েছে? তো সেই জিনিসগুলো, কারণ তোমরা এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ন্যাচারালি এটাকে কিওর করার চেষ্টা করছে, যে নিজের শরীরকেই এতটা ইকুইপ করো যাতে ওরা নিজেরাই ঠিক করে দেয়। আই থিঙ্ক আমি ঠিক বুঝেছি তোমরা যেটা বোঝাতে চেয়েছো। একদম একদম। আমরা যখন এখানে মানে অনেকগুলো ডাক্তারের সাথে কনভারসেশন করছিলাম, আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, আর এইটা একটা রিসার্চ পেপার থেকে তোলা নয়, এটা একটা ডাক্তারের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। তো উনি যা বলছিলেন যে উনি দেখছেন যে স্পেসিফিকলি যদি কোলোরেক্টাল ক্যান্সার দেখা যায়, কোলোরেক্টাল ক্যান্সারের কেস ইয়াং পপুলেশনে অনেক বেশি বাড়ছে। এবং ইয়াং পপুলেশনে বাড়ছে মানে এই 20 থেকে
30-33 অব্দিকের ব্র্যাকেটও অনেক বেশি বাড়ছে। এবার যদি দেখা যায়, উনি বললেন যে যত বেশিরভাগ যে কোলোরেক্টালের পেশেন্ট আসছে, ওদের সবাইকার ডায়েটে একটা কমন ট্রেন্ড আছে, যেটা আছে বিফ খাওয়া, গরুর মাংস খাওয়া। তো কোনো একটা এখানে পিছনে কোনো মেকানিজম নেই, এটা খালি ওনার একটা কোরিলেশন বলতে পারেন। মানে এটার পিছনে কেন যে এটা হচ্ছে, ঠিক এইটার পুরো মেকানিজমটা এখন অব্দি বোঝা হয়নি, কিন্তু একটা কোথাও না কোথাও একটা ইফেক্ট আছেই। এইটাই নয়, যদি খালি আমরা ওভারঅল অ্যাক্রস অল ডায়েটস, মানে নিরামিষ, আমিষ, আর ওভারঅল আমরা যদি যে কোনো এজ গ্রুপেই কোলোরেক্টাল ক্যান্সারের কেসেস দেখি প্রত্যেক বছর, ওই নাম্বারটা বাড়ছে, আর ভালো প্রমাণেই বাড়ছে। এবং তার সাথে সাথে যেই প্রজেক্টেড ট্রেন্ড গুলো আছে, ওইগুলো দেখে অনেকটাই ভয় লাগে। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি একজন ডাক্তারের স্পেসিফিক অবজারভেশন থেকেও হতে পারে। অবশ্যই ডিফারেন্ট ডাক্তার বা তাদের ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে আলাদা হতে পারে। বাট আমরা পার্টিকুলার যে ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তো তার এটা মানে তার রিসার্চ স্টাডি বা এরকম টাইপের, যে তিনি এটা দেখেছেন, তিনি এটা থেকে কোনো কনক্লুসিভ মানে কনক্লুড করছেন না কোনো কিছু, বাট ইনি তার অবজারভেশনটা আমাদের কাছে বললেন। তো এটা আমাদেরকে ভাবালো যে হ্যাঁ, এটা পার্টিকুলার একটা জিনিস উনি দেখলেন, অন্য কারো রেসপেক্ট অন্য কিছু হতে পারে, যে যেটা তুমি বলছো যে হয়তো আমাদের এই আজকালকার যে লাইফস্টাইল বা আমাদের যে এই খাবারের যে ডায়েট, সেটা হয়তো কোনো না কোনো ভাবে এফেক্ট করছেই আলটিমেটলি। সেটাই গবেষণা বিষয় একটা, যে কি এমন পরিবর্তন ঘটছে যেটার জন্য আগেকার দিনে যেটা দাদু ঠাকুমারা তারা তাদের তাদের তুমি ইমিউন সিস্টেমই দেখো না, তাদের ইমিউন সিস্টেম যতটা স্ট্রং ছিল, তাদের হয়তো তাদের অ্যান্টিবায়োটিক তারা কত নিত। আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে অ্যান্টিবায়োটিক নিচ্ছি, ছোটবেলা থেকে এক্স্যাক্টলি 70-80 বছরের বয়সে তারা যত কাজ করতে পারে, আমাদের হয়তো মা বাবারা 50-55 ততটা করতে পারবে না। এই জিনিসটা আমরা আমাদের আজ রোজকার জীবনে দেখতে পাই, এন্ড দ্যাট ইজ প্রিটি অবভিয়াস যে সেই একটা সোর্স অফ নিউট্রিশন যেটা মানুষের শরীরে, সেটা তো একটা শিফট এসছেই। কোথাও না কোথাও ওখানে একটা ডেফিসিট যাচ্ছে, মানে কোথাও না কোথাও আমরা ওখানে কিছু একটা ভুল করছি, বা হতে পারে নিজেও যদি না ভুল করছি, আমরা যেটা পাচ্ছি, মানে যেটা আমরা মার্কেট থেকে কিনছি, ওখানে কোথাও না কোথাও একটা ডেফিসিয়েন্সি একদমই আছে। ধন্যবাদ। তো এবার আমরা বরঞ্চ একটু জেনারেল কিছু আলোচনায় আমরা যেতে পারি। তো যেটি প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আমরা যখনই সিনথেটিক বায়োলজি নিয়ে কথা বলি, তো একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা সকলেই পড়াশোনা করছি এখন, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রাটা কিছু এইভাবে হয় যে আমরা কিছু জিনকে এডিট করছি, যার ফলে আমরা তার থেকে উপকার কিছু নিতে পারছি বা উপকারিতা সম্পন্ন কিছু দ্রব্য তৈরি করতে পারছি। তো এবার হচ্ছে যে যেহেতু এবার এই এবং আইজেম এর যেটি মোটো, যে প্রমোটিং সিনথেটিক বায়োলজি, তো এইটা কি করছি আমরা সকল যে আইজেম টিম যাই করি, যে আমরা একটা গোটা একটা সিস্টেম তৈরি করি একদম স্ক্র্যাচ থেকে, যে একদম শূন্য জায়গা থেকে আমরা একটা গোটা একটি সলিউশন বার করছি, এবং সেটাকে আমরা বিভিন্ন কি বলবো হিউম্যান প্র্যাকটিসের থ্রু দিয়ে আমরা এটাকে ঠিক করছি যে আমরা যা করছি তার কতটা ইম্প্যাক্ট আছে, সেটা কতটা মানুষকে জনসচেতন করছে, এবং মানুষ কিভাবে এই আমরা যে সমস্যাটাকে সলভ করছি সেটাতে কি করে এটাকে সাহায্য করছে। তো তো এবারে আলোচনা আসতে পারি যে এই যে আমরা যারা বায়োটেক ইঞ্জিনিয়ার বা যারা লাইফ সায়েন্স ইঞ্জিনিয়ার আমরা কাজ করছি, তো যে কিভাবে এই সিনথেটিক বায়োলজি আমাদের এই পৃথিবীটাকে পাল্টাচ্ছে। যেমন আমরা দেখেছি যে এই যে আমাদের পৃথিবী যে এত দ্রুত গতিতে এগোচ্ছে, আমরা দিনের পর দিন এত উন্নয়ন করছি, তো এই সেই দিক থেকে এই সিনথেটিক বায়োলজি তোমাদের কি মনে হয় যে কিভাবে আমরা মানে কি করে এটি পৃথিবীর যে প্রগতিতে এটি সাহায্য করছে? তো অ্যাকচুয়ালি সিনথেটিক বায়োলজি যেটা তুমি বললে এক্ষুনি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে সিনথেটিক বায়োলজি যে যাত্রাটা, সেটা একটা বিপুল পরিবর্তন বলা যেতে পারে বিজ্ঞানের জগতে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ছিল? জাস্ট আমরা একটা পার্টিকুলার একটা জিন, সে একটা জিনে
আমরা কোনো চেঞ্জ করছি, সেই ওয়ান জিন একটাই সময় একটাই ফাংশন করছে, তাই না? আর এই সিনথেটিক বায়োলজি করতে গিয়ে আমরা দেখতে পেলাম আমরা পুরো স্ক্র্যাচ থেকে একদম বায়োমডেলিং এর সময় থেকে যখন আমাদের কোনো প্রজেক্ট শুরু হয়েছে, যে সেখান থেকে তৈরি করে জিনকে খুঁজে বার করা, বিভিন্ন রকম জিন, তাদেরকে যে কন্ট্রোল করার জন্য প্রমোটার, বা এই যে তাদের আরো অপারেটর, সমস্ত কিছু নিয়ে একটা টোটাল সার্কিট তৈরি হচ্ছে, একটা টোটাল সিস্টেম আমরা বানাচ্ছি। এবার তারপর সেটার উপর মডেলিং করছি, তারপর সেটা দেখছি, যে ভেরিফাই করছি যে সেটা কাজ করছে কি করছে না, ল্যাবে ভেরিফাই করছি, প্লাস মডেলিং এর সঙ্গে সেটা তুলনা করছি। মানে আলটিমেটলি একটা ইঞ্জিনিয়ার যেরকম ভাবে চিন্তা ভাবনা করে, মানে আমাদের মাইন্ডসেটটা যে বায়োলজিস্ট, তার যে মাইন্ডসেট আছে, সেই মাইন্ডসেটের চেঞ্জ এসেছে সিনথেটিক বায়োলজি মানে এভলিউশনের সাথে সাথে। একজন ইঞ্জিনিয়ার যেরকম ভাবে একটা ডিজাইন করে, তারপর সেটাকে নিয়ে প্ল্যান করে, প্ল্যান করতে করতে, ডিজাইন করতে করতে, তারপর আলটিমেট যেটা হয় সেটা হয়তো আমরা দেখতে পাই যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড এর অ্যাপ্লিকেশন। ঠিক সেই রকমই ভাবে আমরা বায়োলজিস্টরা এখন এই মুহূর্তে যে পুরো একটা সিস্টেম নিজের থেকে বানাচ্ছি, দিয়ে তারপর সেটাকে অ্যাপ্লাই করছি, যে দেখছি যে সেটা কাজ করছে কিনা, রাইট? তো আমরা এই সিনথেটিক বায়োলজি এভলিউশনের ফলে যে বিভিন্ন দিকে বিভিন্ন যে উন্নতি, আমরা মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি, যেরকম আমাদের প্রজেক্টটা মেডিসিনের সাথে কানেক্টেড, আমরা নিউট্রিশনকে যদি দেখি, এগ্রিকালচারাল ফিল্ড, এমনকি কোথায় বাকি আছে স্পেস সায়েন্স, পলিউশন কন্ট্রোল, বিভিন্ন ক্ষেত্রে এর আজকে যে প্রয়োগ সেটা মানে অপরিসীম। ঈশান, তো যদি কিছু প্রজেক্টের কথা মনে থাকে, যে আমরা যে যখন একদম আমাদের বেসিক যখন আমরা সিলেকশন রাউন্ডে যখন আমরা ছিলাম এই আইজিএম এর জন্য, তো আমাদের বিভিন্ন রকম আইডিয়া এসেছিল। সে সব আইডিয়া গুলোকে যখন আমরা একসঙ্গে বসে মানে দেখছিলাম যে কি কি আসতে পারে, তো তখনই আমরা দেখছিলাম যে সিনথেটিক বায়োলজির উপর এত এত আইডিয়া আছে, এত এত কাজ হচ্ছে। আইজিএম কম্পিটিশনটাতে এত বছরে এতগুলো প্রজেক্ট হয়েছে, এটা মানে এটা কতগুলো ভিলেজ আছে তোমরাই বলো, কতগুলো ভিলেজ রয়েছে সেখানে, বিভিন্ন দিকে কাজ হচ্ছে। তো হ্যাঁ বল, সিনথেটিক যে কাজগুলো কোথাও না কোথাও একটা ফান্ডামেন্টাল মাইন্ডসেটে একটা শিফট আছে। অনেকটা বায়োতেই আমরা বুঝতে চাই যে একটা সিস্টেম কিভাবে বিহেভ করছে। এখন আমরা অনেকটা ম্যামিলিয়ান সেল বায়োলজি আছে, স্ট্রাকচারাল বায়োলজি আছে, যেখানে আমরা শিখতে চাইছি যে একটা প্রসেস যেটা নিজে থেকে হচ্ছে, একটা ইনহেরেন্ট প্রসেস, ওই সিগন্যালিং পাথওয়ে বা ওই মেকানিজমটা কি করে কাজ করে। এইটা এক জিনিস হলো। আর অন্য জিনিস হলো যে আমরা যেই সব জানি একটা সিস্টেমের ব্যাপারে, ধরে নাও একটা ইকোলে ব্যাকটেরিয়ার ব্যাপারে, আমাদের ওই সব ইনফরমেশন ইউজ করে আমরা কি করে একটা নতুন জিনিস বানাতে পারি যেটা আমাদের জন্য একটা ভালো কাজ করবে, মানে একটা ইউজফুল প্রোডাক্ট দিতে পারবে, বা প্রোটিন বা অমনি কিছু একটা বানাতে পারবে। একটা শিফট আছে ইন মাইন্ডসেট ফ্রম একটা জানা সিস্টেমকে স্টাডি করা থেকে, ওইখান থেকে এবার আমরা শুরু করেছি যে আমরা যেটা জানি ওখান থেকে আমরা নতুনই একটা সিস্টেম বানাই। একটা ছোট সেলের ভিতরে আমরা একটা ফ্যাক্টরি মতন বানাই, যেটা আমাদের যেই জিনিসটা লাগবে ওইটাকে প্রডিউস করে। এবং এইটার যে এত ওয়াইড ফিল্ড অ্যাপ্লিকেশন, যদি আমরা এনভায়রনমেন্টে দেখে নিই তাহলে এনভায়রনমেন্টে অনেকগুলো প্রজেক্ট হয়েছে পেট ডিগ্রেডেশনে, এবং আইজেম খুললে দেখতেই পাবেন যে 12টা-14টা প্রজেক্ট হয়েছে পেট ডিগ্রেডেশনে। তার সাথে সাথে এইরকম মেডিসিনাল প্রজেক্ট, তার সাথে সাথে সিনথেটিক বায়োলজিতে অনেকটা আর্টেরও ব্যাপার এসছে এবার, যেখানে ওরা আলাদা আলাদা একটা সেলের ভিতরে আলাদা আলাদা প্রমোটার দিয়ে অন্য অন্য সাবস্ট্রেট দিয়ে ইনডিউস করে আলাদা আলাদা কালার ক্রিয়েট করছে ফ্লোরোসেন্ট প্রোটিন ইউজ করে। এইরকম অনেক প্রজেক্ট আছে। আর তার সাথে সাথে এবার আমরা একটা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা যেই জিনিস বা যেই অপারেশন গুলো একটা কম্পিউটারে করতাম অনেক বেসিক স্কেলে, যেই রকম লজিক গেট আমরা একটা কম্পিউটারে ক্রিয়েট করতাম, ওই রকমই লজিক গেট আমরা একটা সেলের ভিতরে ক্রিয়েট করছি। আর এইটা একটা ফান্ডামেন্টাল শিফট মার্ক করে, যেখানে আমরা শিখছি থেকে যা এটা শিখেছি ওইটাকে কাজে লাগাচ্ছি। এক্স্যাক্টলি ও যে জিনিসগুলো বললো এগুলো সত্যি, মানে আমাদের মাইন্ড সেটটার একটা শিফট হয়েছে, যেটা আর কি একটা মানে যুগান্তরকারী যাকে বলবো, একটা চেঞ্জ ইন দ্য বায়োলজিক্যাল হিস্ট্রি, রাইট? আর বিবেক দা, যদি আপনার কিছু এটা নিয়ে বলার থাকে শুনতে পারবেন। না, সেটাই যে জিনিসটা এটাই যে আজকের দিনে অ্যাজ আ ট্রেডিশনাল বায়োলজিস্ট আর আমরা কাজ করতে পারবো না। আমাদের ওই অ্যাজ আ ইঞ্জিনিয়ার জিনিসটাকে আমাদের একটা রাস্তা দেখাতে হবে। ইটস বেটার টু সে রাস্তা দেখাতে হবে, যে একটা প্রবলেম আছে আর তার একটা সলিউশন আছে, এই দুটোর মাঝখানে যে আমরা একটা রাস্তা বুনছি বা রাস্তা
পাচ্ছি, সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট। যে ট্রেডিশনালি আর সেইভাবে করে হবে না। যে সত্যি কত রকম তো প্রবলেম আছে, আর সবই আজকের দিনে ন্যাচারালি সলভেবল। যে মেবি কিছু ফ্যাক্টরস মিসিং, সেটাকে যদি আমরা, ওই গ্যাপ গুলোকে যদি আমরা ভরতে পারি। একদম। এবং যেটা এবং একটি যদি আমরা একটু একটু বৃহত্তর আলোচনা করি, যে আমরা যখনই আইজেমের যে প্রোমো ভিডিওটা দেখি, সেখানে একটি কথা আমরা খুব শুনতে পাই যে 2050-এর জন্য আমরা ওয়েট করলে হবে না, অত দেরি করলে হবে না, আমাদের যা করতে হবে এখনই সময়। এবং এই সিনথেটিক বায়োলজি আমরা যা এবং এই যে এখনকার যে যুব সমাজ যারা এই প্রযুক্তিটা নিয়ে কাজ করছে, তারাই এবং আগামী দিনে তারা পথ দেখাবে যে আগামী দিনে যা যা সমস্যা আসতে চলেছে, স্পেশালি যে বিভিন্ন পলিউশন এফেক্টস নিয়ে আমরা যে বিভিন্ন যে পলিউশন এফেক্ট গুলো যে দেখছি, আমরা বিভিন্ন বায়োরিমিডিয়েশনের প্রসপেক্টস নিয়ে আসছি, প্রচুর আইজিএম টিম ওটা নিয়ে কাজ করছে। এবং এই যে আমাদের যে এই পৃথিবী, এই জগৎটাকে এবং এর প্রকৃতিকে যে আমরা কি করে যে বাঁচাবো, এবং এর যে সম্পদ, যে মানুষ, এই যে গোটা মানব জাতিকে বেঁচে থাকার জন্য এবং চালাবার জন্য যে সম্পদ আমাদের লাগে, রসদটা যে লাগে, এবং কিছু কিছু রসদ এমন আছে যেগুলোকে আর মানে একবার মানে ইউজ করে ফেললে কিন্তু মানে যেগুলো নন রিনিউয়েবল বলছি, তো সেইগুলোকে আমরা কি করে আমরা বাঁচাতে পারি, কি করে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য ভাববো, এবং কি করে এই সিনথেটিক বায়োলজি একটি একটি উন্নত পৃথিবীর দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে, যে কি করে একটা সাস্টেনেবল পৃথিবীর দিকে নিয়ে যাবে, তো সেটি সিনথেটিক বায়োলজি দেখাচ্ছে। তো সেই দিক থেকে মনে হয় যে এই যে আমরা সকলের যে আইজেমার আমরা আছি, তো হয়তো আজকে আমরা যে আইডিয়াটা বানাচ্ছি, এটা হয়তো জানি না কবে একটা লোকের টেবিলে গিয়ে সে আইডিয়াটা, বা একজন লোকের শরীরে সেই মানে কতটা প্রভাব পড়বে তার একটি লোকের জীবনে, কতটা কত কত সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছে উঠবে। কিন্তু এই যে আগামী দিন যে যে জগৎটা আমরা দেখতে চলেছি, এখনই যা আমরা যা ট্রেন্ড দেখছি এবং আগামী দিনের যা জগৎ দেখতে চলেছি, তো সেই দিক থেকে সিনথেটিক বায়োলজিতে আমরা প্রতিটা আইজিএম টিম, যেমন আজকে তোমরা যেটা নিয়ে কাজ করছো, তোমরা একটা মরণাস্ত রোগের একটি কি বলবো একটি সলিউশন তোমরা দেওয়ার চেষ্টা করছো। আমরা চেষ্টা করছি যে একটি যে ইল্লিগাল যে ব্যবসা চলছে এবং একটি পার্টিকুলার এমন একটি স্পেসিফিক যে পশু জাতি আছে তাকে আমরা রক্ষা করার চেষ্টা করছি, যে তারা যেই সম্পদ দিতে পারছে, আমরা সেটাকে যদি বিনা কোনো হার্ম ছাড়া, ক্ষতি ছাড়া সেটাকে যদি তৈরি করতে পারি, তো সেটি আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদেরই ভবিষ্যতের জন্য একটি সুন্দর পৃথিবী এবং জগতের দিকে নিয়ে যাচ্ছে। একদম একদম। তো আই গেস আমরা অনেক বেশি সময় কাটিয়ে নিয়েছি, তো এই করেই আমরা আমাদের আজকের এই পডকাস্টের এপিসোডটি সমাপ্ত করতে চাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো আমাদের সাথে উপস্থিত আজকে আইসার কলকাতা দুই সদস্যদের, ঈশান এবং শঙ্খ, যারা তাদের সময় বেছে এই পডকাস্টটি জয়েন করেছে। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আইজিএম ভিআইটি এবং আমাদের যারা গাইড আছেন, যিনি আমাদেরকে এই গোটা প্রজেক্টে হেল্প করছেন, দিশা দেখাচ্ছেন এবং সব সময় তিনি পথ দেখাচ্ছেন। যাদের জন্য আমরা এই আইজিএম করতে পারছি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো এই পডকাস্টের মধ্যে দিয়ে। তো তো ভালো থাকবেন সবাই, এবং আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করুন যে সিনথেটিক বায়োলজি কি চেঞ্জ আনছে। ধন্যবাদ। অবশ্যই, খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, যে তোমাদেরকে যে তোমরা এরকম একটা পডকাস্টের আয়োজন করেছো এবং আমাদেরকে সুযোগ দিয়েছো যে আমরা এবং এখানে এসে কিছু বিচার প্রস্তুত করতে পারি, কিছু একটা মানে নিজেদের আলোচনার মধ্য দিয়ে যদি আমরা কোনো রকম ভাবে মানে ভবিষ্যৎ পৃথিবীর দিকে কোনো একটা পদক্ষেপ নিতে পারি আর কি। তো অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয়ের জন্য বলছি যে আমাদের বাংলাতে মাতৃভাষায় এই পডকাস্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ, যে এটা মানে আমরা আরো ফ্রিলি বলতে পারলাম অবশ্যই। আর ধন্যবাদ। আর আমরা এটাই চাইবো যে আইজিএম তো একটা জাস্ট কম্পিটিশন, এরকম ইয়াং সায়েন্টিস্ট যারা আছে বা ভবিষ্যৎ প্রজন্মে যারা এই নিয়ে পড়াশোনা করছে, তারা এই জিনিসগুলো আরো বেশি জানুক,
যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা এগুলো আরো বেশি আইডিয়া গুলো মানে ভাবতে থাকুক, কারণ ভাবনা থেকেই মানে কি বলবো বিজ্ঞান এবং সেখান থেকেই আমাদের সৃষ্টি হবে একটা না একটা সময়। এটা জীবনে, মানুষের জীবনে কাজে লাগবে, মানুষের জীবনকে প্রভাবিত করতে পারবে। তো এই আশা রাখছি, আর এবং ধন্যবাদ জানাই সবাইকে। একদম, এবং এই যে পডকাস্টটি হলো, এটা মানে কি বলবো, এটা বাঙালি, আমরা দেশের দুই প্রান্তে বসে আছি, দুজনেই একদমই তাই। একদম সেম একই রাজ্য থেকে আসছি, কিন্তু আমরা দুই প্রান্তে বসে আছি। তো তোমরা তোমাদের চারিপাশে যা চলছে অনেক বুঝতে পারো, আমরা সেটা হয়তো এখানে বুঝতে পারি না, কিন্তু এই যে আমরা দুই প্রান্ত থেকে যে আমাদের যে মানে কি বলবো বিজ্ঞান এবং প্রযুক্তি যে আমাদেরকে মানে একটা কি বলবো একসাথে এনেছে এখানে, তো এটা অ্যামেজিং। সো থ্যাংক ইউ এখানে এখানে আসার জন্য। তো আমরা আশা করি মানে কানেক্টেড থাকবো, এবং আগামী দিনে আরো নিজেদেরকে সাহায্য যাতে করতে পারি, যাতে একে অপরের সাহায্য আরো বেশি করে হতে পারে, তো সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। সো থ্যাংক ইউ Shankhu and Ishan for থ্যাংক ইউ, for your থ্যাংক ইউ ভেরি time মাচ। and for joining this need. I know you have to do some তোমাদের কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, তো